নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব যে বোরো ধানের অনুখাদ্য প্রয়োগ নিয়ে। এই বিষয়ে আপনাদেরকে সচেতন করব। দেখুন, আমরা দেখেছি আপনারা বোরো ধানের পাশকাঠি বাড়ানোর জন্য, বোরো ধানের শিকড়কে মজবুত এবং শিকড়ের সংখ্যা বাড়ানোর জন্য, ধানের পুষ্টতা বাড়ানোর জন্য আপনারা যথেচ্ছ পরিমাণে বিভিন্ন দামি দামি হরমোন কিংবা পিজিআর এই ধরনের প্রয়োগ করে থাকেন। এতে তো আপনাদের খরচটাও অনেকটা বেশি হয়, এগুলো খুব দাম। তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব যে এই বোরো ধানের দুটি সাধারণ অনুখাদ্য যেটা অত্যন্ত প্রয়োজন আমাদের এই পশ্চিমবঙ্গের এই মাটিতে, এবং এইটার ব্যবহার কখন আপনারা তা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কোন সময় প্রয়োগ করলে আপনাদের পাশকাঠির সংখ্যাটা বাড়বে, গাছের গ্রোথ ভালো হবে, শিকড়ের পরিমাণ বাড়বে, শিকড় কালো হবে বা পচে যাবে না, কিংবা আপনাদের ঠোঁটটা খুব ভালো হবে এবং শীষটা ভালো হবে, ধানের পুষ্টতা বাড়বে। এই দুটি অনুখাদ্য যদি আপনারা প্রয়োগ করে থাকেন তাহলে দেখবেন আপনাদের 80 থেকে 90% আপনাদের আর পিজিআর বা হরমোন এই জাতীয় কোনো দামি দামি ওষুধের বা মানে জৈব নিয়ন্ত্রক বা বিবর্ধক যাই বলি না কেন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এগুলোর প্রয়োগ করার খুব একটা দরকার পড়ে না। যদি আপনাদের প্রয়োজন হয় এরপরেও, তারপরে আমরা দুই একটা পিজিআর এর কথা আপনাদের উল্লেখ করে দেবো, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য 16টি খাদ্য উপাদানের প্রয়োজন, তার মধ্যে 7টি থাকে অনুখাদ্য। সেগুলো কি কি? জিঙ্ক, বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ক্লোরিন। এর মধ্যে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মাটি রয়েছে, সেই পশ্চিমবঙ্গের জলাবহাওয়া এবং তার মাটিতে দেখা গেছে সাধারণত বোরন, জিঙ্ক এবং মলিবডেনামের ঘাটতি, প্রচন্ড ঘাটতি। কৃষি বিজ্ঞানীরা মাটি পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে বোরন প্রায় ধরুন আপনার 50 থেকে 60% ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। জিঙ্কের ঘাটতি আপনার 25 থেকে 60% পর্যন্ত আমরা দেখতে পারি। মলিবডেনামের ঘাটতিও 25 থেকে 50% পর্যন্ত আমরা দেখতে পেয়ে যাই। সুতরাং এই ঘাটতিগুলোর কারণটা কি? এই ঘাটতিগুলোর প্রধান কারণ, একই জমিতে আমরা বারবার একাধিক ফসল ফলাচ্ছি। আমরা দ্বিতীয়ত আমরা জমিতে কম পরিমাণে জৈব সার ব্যবহার করি। 3 নম্বর আমরা বলতে পারি আমরা হচ্ছে কি বিভিন্ন যৌগিক সারের ব্যবহারের ব্যাপকতা বেড়েছে, যেটা মৌলিক সার মানে সেগুলোর ব্যবহারটা আমরা কম করি, অথচ মৌলিক সারের মধ্যে এই অনুখাদ্যের পরিমাণটা বেশি পরিমাণে থাকে। হাইব্রিড এবং উচ্চ ফলনশীল বিভিন্ন ধান, আমরা বিভিন্ন জাতের এই যে ধান আমরা রোপণ করি, এর কিন্তু অনুখাদ্যের প্রয়োজন ব্যাপকভাবে, যার ফলে কিন্তু আমাদের অনুখাদ্যের ঘাটতিটা মাটিতে তৈরি হয়। এছাড়া আরো নানা কারণ আছে। বৃষ্টিপাতের অতিরিক্ততা, জল জমের বেশি থাকলে মাটির উপর ভিত্তি করে আবার এই অনুখাদ্যের ঘাটতিটা বর্তমানে আমরা এটা দেখতে পাচ্ছি। অনুখাদ্যের ঘাটতি আপনারা বিভিন্ন ফসলের তার যেমন রোগ এবং পোকার আক্রমণ হলে তার বিভিন্ন লক্ষণ থাকে, অনুখাদ্যের ক্ষেত্রেও দেখবেন। এবং রোগ, এই কিছু লক্ষণ দেখা যায় যে আপনি সুষম সার প্রয়োগ করেছেন, আপনি হচ্ছে গিয়ে রোগনাশক, রোগের জন্য রোগবালাই নাশক বিভিন্ন ব্যবহার করেছেন, তারপরেও গাছের কিন্তু কিছু কিছু সিমটম রয়েছে যেগুলো কিছুতেই সারছে না, তাহলে বুঝতে হবে প্রাথমিকভাবে সেটা অনুখাদ্যের ঘাটতির কারণেই এটা হতে পারে। এবার বিভিন্ন ফসলের বিভিন্ন অনুখাদ্যের ঘাটতি রয়েছে। আমরা আজকে প্রধানত এই বোরো ধানের কি ধরনের ঘাটতি, অনুখাদ্যের ঘাটতি বলে কি কি সিমটম, কি কি লক্ষণ, কেমন ভাবে আপনারা বুঝবেন, সেগুলো আপনাদেরকে আলোচনা করব। তার আগে আমরা জানবো, এই বারবার বলছি অনুখাদ্য, অনুখাদ্য বলতে কি বোঝায়। দেখুন, এই শব্দটা ভালো করে লক্ষ্য করুন। অনুখাদ্য, অনু মানে অল্প, ক্ষুদ্র, ছোট মানে খুব সামান্য, আর খাদ্য মানে খাবার। তাহলে যে খাদ্য গাছের খুব সামান্য পরিমাণে লাগে তাকে আমরা বলবো অনুখাদ্য। মজার ব্যাপার হলো, এই অনুখাদ্য ঠিক আমাদের তরকারিতে ব্যবহৃত লবণের মতো। লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় আপনার তরকারি যেমন খেতে পারবেন না, তার পরিমাণ আবার কম দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়, সেটাও আপনার পক্ষে, আমাদের পক্ষে খুব একটা আমরা খেতে পারি না।
ঠিক তেমনভাবে এই অনুখাদ্যগুলোর প্রয়োজন গাছ কিন্তু অতিরিক্ত অনুখাদ্য আপনি প্রয়োগ করলে আবার গাছের নানা বিষক্রিয়া ঘটবে, ফলন হঠাৎ কমে যেতে পারে, গাছের আবার সমস্যা এসে যাবে। আবার যদি কম থাকে, ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনাদের সঠিক ফলন হবে না, গাছের বৃদ্ধি ভালো হবে না, নানা রোগ লক্ষণ, নানা অভাবজনিত অনুখাদ্যজনিত লক্ষণ ফুটে উঠবে, তার ফলন মার খেতে পারে। তাহলে আপনাদেরকে কিন্তু সঠিক মাত্রায়, সুপারিশ মাত্রায় অনুখাদ্য প্রয়োগ করতে হবে। এর জন্য আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে সেখানে পরামর্শ নিয়ে তারপরে আপনারা কিন্তু অনুখাদ্য প্রয়োগ করবেন। আজকের আমরা আপনাদেরকে বলবো, এই যে বোরো ধান চাষ করেছেন, এই বোরো ধানের দুটি অনুখাদ্যের কথা। সেই দুটি অনুখাদ্য প্রয়োগ করলে আপনার ফলনটা খুব ভালো হবে, গাছের গোত্রটা খুব ভালো হবে, শিকড়টাও খুব ভালো হবে। প্রথমেই আসি আমরা 1 নম্বর অনুখাদ্য, যেটা আমরা বলবো বোরন। মাটি পরীক্ষার ভিত্তিতে কৃষি বিজ্ঞানীরা দেখেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই বোরনের ঘাটতি ক্রমে ক্রমে বাড়ছে। আপনাদের উচিত যে মাটি যদি পরীক্ষা করা থাকে তাহলে খুবই ভালো হয়, সেই মাত্রা অনুযায়ী আপনারা এই অনুখাদ্য প্রয়োগ করবেন, অথবা আপনারা সাধারণভাবে কৃষি অফিসের পরামর্শ নিয়ে এটা প্রয়োগ করবেন। বোরো ধানে মূলত আমরা জিঙ্ক এবং বোরনের ঘাটতিটা প্রকটভাবে দেখে থাকি। কেন আপনারা এই বোরন ব্যবহার করবেন? বোরো ধানের ক্ষেত্রে এরা কি করে, বোরো ধান গাছের কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করে। শর্করা পরিবহনে, গাছের বিভিন্ন খাদ্য উপাদান যে মাটি থেকে সংগ্রহ করে তা পরিবহনে দারুণভাবে সাহায্য করে। নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন হরমোন, লিগনিন, এগুলো গাছকে সংশ্লেষে সাহায্য করে কিন্তু এই বোরন। এবং যার ফলে কি হয়, গাছের পাশকাঠিটা খুব ভালো হয়, গাছের গ্রোথটা খুব ভালো হয়, গাছ পাতায় ভালো পরিমাণে খাদ্য তৈরি করতে পারে। এছাড়া শিকড়, ফুল, রেণু এবং ফল উৎপাদনে শীষ এসে যাওয়ার পরে তার দানার পুষ্টতা, এই সমস্ত কাজে কিন্তু এই বোরন 20 দারুণভাবে সাহায্য করে। যদি অভাব থাকে তাহলে বোরো ধানের পাতা সাদা হয়ে ডোক গুটিয়ে যায়, অনেক সময় বাড়ন্ত পাতার ডগা কিন্তু শুকিয়ে যেতে পারে, গাছ বাড়ে না, পাশকাঠির সংখ্যা বাড়ে না, আপনার গাছের ফুল আসতে দেরি হয়ে যেতে পারে, শীষ ভালো নাও বেরোতে পারে, এবং শীষ বেরোলেও তারপরে তার দানার যে পুষ্টতা সেটা ভালো হয় না। তাহলে দেখেছেন আমাদের বোরনের গুরুত্ব বোরো ধানে কতখানি। এইবার আমরা জানবো আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুখাদ্য জিঙ্ক। জিঙ্ক কি কাজে লাগে, আপনি কেন জিঙ্কটা বোরো ধানে ব্যবহার করবেন? গাছের আপনার বোরো ধানের যে পাতার সবুজ অংশ, যেটা ক্লোরোফিল বলা হয়, সেই ক্লোরোফিল তৈরিতে জিঙ্ক দারুণভাবে সাহায্য করে। যত আপনার গাছের পাতায় ক্লোরোফিল তৈরি হবে, অর্থাৎ গাছের পাতা সবুজ হবে, তত গাছ খাদ্য উপাদান তৈরি করতে সাহায্য পাবে, খাদ্য উপাদান তৈরি করতে তার সুবিধা হবে সূর্যালোকের উপস্থিতিতে। এর ফলে দেখবেন গাছের গ্রোথটা খুব ভালো হবে, পাশকাঠির সংখ্যা অন্তত বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত কি করে, উদ্ভিদের অক্সিন হরমোন সংশ্লেষে সাহায্য করে। এই অক্সিন হরমোনটা কি? এটা কিনা এই যে গাছের ডগাতে, গাছের সাইডে, এই অক্সিন হরমোন থাকে, যেটা কিনা গাছের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে। অর্থাৎ আপনার তৃতীয়ত হতো কি, আপনাদের গাছের প্রোটিন এবং ফ্যাট এগুলো সংশ্লেষ করতে মাটির মাধ্যমে আপনি যেসব সার প্রয়োগ করেছেন, বিশেষত ফসফেট, পটাশ, এই যে সার আগে থেকে মূল সার হিসেবে দিয়েছেন, গাছকে এগুলো খাদ্য মাধ্যমে সংশ্লেষ করতে এই জিঙ্ক কিন্তু দারুণভাবে সাহায্য করে। এছাড়া গাছের বিভিন্ন জনন অঙ্গ, অর্থাৎ বোরো ধানের এই যে থোড় আসার সময়, থোড় আসা, শীষ তৈরি, এই সময় কিন্তু জিঙ্ক দারুণভাবে সাহায্য করে। থোড়টা মোটা হয়, শীষগুলো সুন্দরভাবে বের হয়, এগুলোতে কিন্তু আপনার জিঙ্ক সাহায্য করে। ফল এবং বীজ তৈরিতে, অর্থাৎ কিনা যখন আপনার ধানের শীষ বেরিয়ে গেছে, ধানটা পুষ্ট হচ্ছে, তার মধ্যে দেখবেন ধানের দুধ আসছে, সেই দুধগুলো থেকে ধানের পুষ্ট হতে দারুণভাবে এই জিঙ্ক কিন্তু সাহায্য করে। এছাড়া উদ্ভিদের নানা শারীরবৃত্তীয় কাজে কিন্তু এই জিঙ্ক অনুখাদ্যর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই আপনাদের এই বিশেষত আমাদের এই বোরো ধান চাষে আমরা দেখেছি জিঙ্কের ঘাটতি প্রবল, আমাদের সুন্দরবনের বিভিন্ন ব্লকগুলো থেকে আরম্ভ করে অন্যান্য পশ্চিমবঙ্গের বিভিন্ন মাটিতে কিন্তু জিঙ্ক এবং বোরনের ঘাটতি ব্যাপকভাবে রয়েছে। তাই আপনারা সুষমভাবে এই জিঙ্ক এবং বোরন অনুখাদ্য প্রয়োগ করবেন। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি এর অভাব হলে দেখবেন চারা রোয়ার থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর থেকে দেখবেন এই ধান গাছের ওই যে নিচের দিকে যে পাতা থাকে তার ঠিক ডগাগুলো শুকিয়ে যায়, শুকিয়ে প্রথমে বাদামি, পরে একদম খড়ের মতো শুকিয়ে গুড়িয়ে যায়।
এটা কিন্তু জিঙ্কের ঘাটতির জন্য হয়। চাষি ভাইরা আপনারা সবাই জানেন এটাকে আপনারা খয়রা রোগ বলেন। তো সুতরাং জিঙ্কের ডেফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে, এর প্রয়োগ করলে কিন্তু এই রোগটা আবার ঠিক হয়ে যায়। এই যে অনেকে দেখেন এই যে শ্যালোর জলের চাষ এবং প্রচুর পরিমাণে জল গাছের গোড়ায় জমিয়ে রাখা, আমরা বারবার বলেছি গাছের গোড়ায় সবসময় জল জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সবসময় যদি গাছের গোড়ায় জল জমে আপনার ওই গাছ ওই জিঙ্ক অনুখাদ্যটি গ্রহণ করতে পারবে না, তাহলে গাছের কত ক্ষতি হতে পারে, যেগুলো আমরা বললাম ওই কাজগুলো তার সব ব্যাহত হয়ে যাবে। বোরো ধানের শিকড়টা তৈরি করতে এবং শিকড়ের সাহায্য করে। এর অভাব যদি হয় দেখবেন শিকড়টা প্রথমে হলদে হয়ে যাচ্ছে, পরে সেটা কালো হয়ে পচে যেতে পারে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, বোরো ধানের অধিক ফলন পেতে খুব দামি দামি ভিটামিন হরমোন পিজিআর ব্যবহার করা প্রাথমিকভাবে কোনো প্রয়োজন নেই। আপনারা প্রথমে জিঙ্ক এবং বোরন এই দুটি অনুখাদ্য অন্তত পক্ষে আপনারা ব্যবহার করুন, দেখবেন কখন প্রয়োগ করবেন। বলি, এই অনুখাদ্যগুলো মাটিতে প্রয়োগ করা যায়, পাতায়ও স্প্রে করা যায়, কিন্তু আমরা সবসময় বলবো এবং কৃষি বিজ্ঞানীরা বারবার বলছেন যে মাটিতে প্রয়োগ অপেক্ষা পাতায় স্প্রে করা খুব বেশি কার্যকরী। তা বোরো ধানে আপনি এই জিঙ্ক এবং বোরন অনুখাদ্য দুটি কখন স্প্রে করবেন, একেবারে এই সময়টা মাথায় রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোয়ার পরে বয়স যখন 20 থেকে 25 দিনের মধ্যে থাকবে, তখন অবশ্যই ভাবে একবার জিঙ্ক এবং একবার বোরন একসাথে মিশিয়ে স্প্রে করবেন। এবং দ্বিতীয় স্প্রে হবে রোয়ার 40 থেকে 45 দিনের গাছের মাথায়, তখন বয়স অর্থাৎ থোড় মুখে থোড় আসতে শুরু হচ্ছে, সেই সময়টা অবশ্যই ভাবে কিন্তু আপনারা এই জিঙ্ক এবং বোরন একসাথে প্রয়োগ করবেন। কেমন মাত্রায় প্রয়োগ করবেন? বোরন 20%, 1 গ্রাম 1 লিটার জলে, সেই সাথে জিঙ্ক ইডিটিএ 12%, যেটা আপনারা বাজারে চিলিটেড জিঙ্ক নামে পেয়ে যাবেন, 1 গ্রাম 1 লিটার জলে একসাথে মিশিয়ে আপনারা ওই দুবার প্রয়োগ করবেন। এবারে আপনাদের জ্ঞাতার্থে জানাই, আপনারা কিন্তু আপনার নিকটবর্তী কৃষি অফিসে গেলে সেখানে স্যাম্পেল হিসাবে জিঙ্ক বোরন কিন্তু আমরা সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা পেয়ে যেতে পারেন। সেখানে গিয়ে কৃষি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে পরামর্শ করে আপনার গাছের গ্রোথ কেমন, মাটি পরীক্ষা হয়েছে কিনা, সেই অনুযায়ী মোটামুটি আপনারা তাদের সাথে আলোচনা করে কিন্তু এই দুটি অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করতে পারেন। বিভিন্ন পিজিআরও ব্যবহার করতে পারেন, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এই ক্ষেত্রে আমরা বলবো জিব্বেরেলিক অ্যাসিড যুক্ত যেসব পিজিআর রয়েছে, অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড 0.001% এল, এটা আপনারা গাছের বৃদ্ধি দশে 30 দিন, যখন গাছের বয়স 30-35 দিন, তার মাঝখানে আপনারা একবার ব্যবহার করতে পারেন 1.5 ml প্রতি লিটার ব্যারেলে। এটা জিব্বেরেলিক অ্যাসিড যুক্ত পিজিআরটা আমরা কেন এই 20 থেকে 30 দিন বয়সের বোরো ধানের কথা বলছি, এই সময় দেখবে নানা ওয়েদার ট্রেস কন্ডিশন থাকে, কোনো সময় মেঘলা হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, আবার কোনো সময় প্রচন্ড কুয়াশা হচ্ছে, আবার ঠান্ডা পড়েছে। এই যে ওয়েদার ট্রেস কন্ডিশনের জন্য গাছের নানা শারীরবৃত্তীয় কাজে অসুবিধা হয়। সেই সময় যদি এই জিব্বেরেলিক অ্যাসিড যুক্ত পিজিআর কোনো একটা প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু গাছ আরো সহনশীল হয় এবং গাছের বাড়ন্তটা অব্যাহত থাকে, অসুবিধা কিছু হয় না। সুতরাং আপনারা তা প্রয়োগ করতে পারেন। এছাড়া ট্রায়াকন্টানল 0.1% ইডব্লিউ, এই ধরনের পিজিআরও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা লিটার জলে 2 ml করে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যামিনো অ্যাসিড যুক্ত যেসব পিজিআর রয়েছে, এগুলো আপনারা ধান গাছের শীষ বেরিয়ে যাওয়ার পরে এটা দুধ এসে যাচ্ছে, সেই সময় আপনারা এই ধরনের পিজিআর একটা ব্যবহার করলে করতে পারেন। ডোজটা আপনাদের ওই 1 থেকে 1.5 ml প্রতি লিটার ব্যারেলে, তাহলে দেখবেন গাছের ধানটা পুষ্ট হবে, গাছটা খুব ভালো থাকবে। এই পরামর্শ আমাদের এই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনার পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে ছড়িয়ে দিন, তাদেরকে সচেতন করুন, সতর্ক করুন। যতটা পারবেন অত্যন্ত কম খরচে মধ্যে চাষটা করা যায় সেইভাবে প্ল্যানিং করুন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা চাষ করুন। নমস্কার।